আমাকে বলো তো হচ্ছে আমরা কোন চ্যাপ্টার পড়াচ্ছিলাম? চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 না? আচ্ছা, আমরা চ্যাপ্টার লাস্ট 6। ক্লাসে কি পড়িয়েছিলাম কেউ বলতে পারবা? জি স্যার। আমরা গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? আইসোটপ। আইসোটোপ না, তারপর আরেকটা জিনিস পড়ছিলাম। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত করে? না, এটার পরেও একটা জিনিস পড়ছিলাম যে অ্যানায়ন ক্যাটায়নের একটা ব্যাপার ছিল। অ্যানায়ন কাকে বলে, ক্যাটায়ন কাকে বলে, এগুলো পড়েছিলাম, মনে মনে আছে? মানে আয়ন কাকে বলে? না আয়ন। স্যার। না স্যার না হ্যাঁ স্যার এটা কোনটা? এখনো শুরু হয়নি। আর স্যার এগুলো পড়িয়েছেন করানো তো। হয়নি। হ্যাঁ না, পড়ানো হয়েছে। স্যার করিয়েছে তো। হ্যাঁ, আয়ন পড়িয়েছি আমরা, আমি পড়িয়েছি আয়ন। তারপরে ছিল হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন ছিল আর ক্যাটায়ন ছিল নাকি? স্যার আপনি এটা পড়িয়েছেন, আর এটা হচ্ছে লাস্ট পার্ট আমাদের শেষ অধ্যায়। না, একটু একটা জিনিস বাকি আছে। আপনি হ্যাঁ মানে রিভাইজ দেবেন বলেছিলেন, একটু হ্যাঁ আলোচনা করবেন অধ্যায় নিয়ে। হ্যাঁ, অ্যানায়ন ক্যাটায়ন মানে আয়ন কাকে বলে এটা পড়িয়েছিলাম, অ্যানায়ন কাকে বলে এটাও পড়িয়েছিলাম, ক্যাটায়ন কাকে বলে এটিও পড়িয়েছিলাম। তারপরে হচ্ছে আমি একটু হচ্ছে রিভিউ দেই। অনেকে হয়তো বা লাস্ট ক্লাসে হয়তো বা ছিল না, আর আমি লাস্ট ক্লাসটা আপলোড দিতে পারি নাই, কারণটা হচ্ছে আমার ওই রেকর্ডিং হয়েছে কিন্তু রেকর্ডিং সাউন্ড আসে নাই আর কি। আমার রেকর্ডার একটু ঝামেলা করেছিল, সো আমি হচ্ছে ক্লাসটা আপলোড দিতে পারি নাই লাস্ট ক্লাস। সো এই জন্য অনেকে দেখতেও পারবো না। সো আজকে আমি হচ্ছে আরেকবার বলি। এখন আমাকে বলো যে আমি একটা জিনিস বলেছিলাম ক্লাসে, সেটা হচ্ছে যে একটা পরমাণু কখন থাকবে স্থিতিশীল আর কখন অস্থিতিশীল, এটা কেউ বলতে পারবা? কখন একটা পরমাণুকে আমি বলবো স্থিতিশীল, এটাও পড়েছিলাম বলো তো, স্থিতিশীল। আর কখন একটা পরমাণুকে বলবো হচ্ছে অস্থিতিশীল আর কি। স্যার আমি বলি, হ্যাঁ বলো। যে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কক্ষপথের সাথে মিলে যাবে না এটা হচ্ছে স্থিতিশীল। না, এটা হ্যাঁ হয়েছে, তুমি হয়তো বুঝতে পেরেছো কিন্তু হচ্ছে বলতে পারো নাই। সেটা হচ্ছে আমি জানি একটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, এটা আমরা জানি আগে থেকে। হ্যাঁ, কিভাবে জানি? আমাদের ফর্মুলা কি দেখো, আমাদের ফর্মুলা 2n², এটা আমাদের ফর্মুলা, তাই না? তার মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারবে হচ্ছে 2 × 1² মানে 2টা। কেউ কিছু বলেছো? আচ্ছা, 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? তখন n এর মান 2, n × 2² মানে হচ্ছে 8। তোমার কথা বুঝি নাই, কে কথা বলতেছো? সালাম দিছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 3 নম্বর কক্ষপথে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারবে? 2 × 3² মানে 18টা। 18টা। এখন আমরা তো সবসময় যে মানে 2টা বা 8টা কিংবা 18টা এভাবে পাই না। যেমন ধরো যে তোমার হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমার? 11 নাকি? 11 না? জি স্যার। তাহলে সোডিয়ামের প্রোটন থাকবে 11টা আর ইলেকট্রন থাকবে 11টা, তাই না? জি স্যার। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, এটা আমার নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে থাকবে কয়টা? 2টা নাকি? 1টা 2টা, রাইট? সর্বোচ্চ 2টা বসাইলাম। এই মিউট করো। 2 নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর তাহলে কয়টা বাকি থাকে? একটা। একটা বাকি থাকে। এখন একটু ভালো করে খেয়াল করো, এটা লাস্ট কক্ষপথ তো 3 নম্বর কক্ষপথ নাকি? 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ নাকি? তো 3 নম্বর কক্ষপথে জি স্যার। সর্বোচ্চ কয়টা থাকা উচিত ছিল? থাকতে পারতো, 18। থাকা উচিত উচিত ছিল না, কথাটা হবে কয়টা থাকতে পারতো সর্বোচ্চ? 18টা নাকি? কিন্তু তার আছে মাত্র একটা জি ইলেকট্রন স্যার। আছে আর কি। হ্যাঁ, এখন তার মানে দেখো, আমার যতগুলো থাকার কথা ততগুলো সে নাই, কিন্তু একটা দুনিয়ার নিয়ম এটা, বা হচ্ছে জগতের নিয়ম হচ্ছে সবগুলো পরমাণু কি করে তোমার হচ্ছে স্থিতিশীল হতে চায়। স্থিতিশীল হইতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। এখন সোডিয়াম তোমার কিভাবে স্থিতিশীল হইতে পারে আমি বলি। সে আরো 17টা ইলেকট্রন গ্রহণ করতে পারে কারো কাছ থেকে, পারে কি পারে না?
জি যদি সে স্যার। 17টা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারতো, তাহলে সে কি হইতো, তার এখানে লাস্ট কক্ষপথ 18টা হইতো, তাহলে আমার ঠিক আছে, সর্বোচ্চ যতগুলো থাকার কথা ততগুলোই আছে। সে আরেকভাবে এই কিন্তু কাজটা স্যার করতে এটা পারে। কঠিন। আরেকভাবে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তার যে একটা ইলেকট্রন সেটা মানে সে বের করে দিতে পারে। হ্যাঁ, বের করে দিলে হবে কি দেখো, তাহলে তখন তার কক্ষপথ হয়ে যাবে দুইটা। প্রথম কক্ষপথে থাকবে দুইটা ইলেকট্রন, 3 নম্বর কক্ষপথ তো নাই, কারণ কি ইলেকট্রন তো দান করে ফেলছে। পরের কক্ষপথে কয়টা থাকবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে এই কে মিউট করো, ক্লাস থেকে বের করে দেবো। ওকে, এখন দেখো তাহলে কি হলো, তার কক্ষপথ দুইটা কক্ষপথ এখন থাকলো, এবং তার যে 8টা ইলেকট্রন থাকার কথা সে 8টা ইলেকট্রনই এখন আছে। হ্যাঁ, তখন সেটা কিসে পরিণত হইলো, সেটা হচ্ছে স্থিতিশীল সোডিয়ামে পরিণত হলো নাকি। কারণ কি, যতগুলো থাকার কথা ততগুলোই আমার ছিল। যখন এইভাবে কোনো একটা পরমাণু ইলেকট্রন দান করবে, তখন তাকে বলি হচ্ছে, আমরা লিখবো কিভাবে, এটা তো লিখবো সোডিয়াম Na, এখানে আর আমি Na লিখবো না, কারণ কি, তার তো একটা ইলেকট্রন নাই। তো একটা ইলেকট্রন না থাকলে তখন আমি লিখবো Na প্লাস। ওকে, জি স্যার। তখন এটাকে বলবো আমরা আয়নে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে, পরমাণু থেকে কিসে পরিণত হয়েছে। আয়নে। তার মানে আয়নের সংজ্ঞা কি, সংজ্ঞা হচ্ছে একটা পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে, তখন সেটি আয়নে পরিণত হবে নাকি। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম কিসে পরিণত হইল, একটা আয়নে পরিণত হইল। এই সোডিয়াম আয়নে পরিণত হইল। হ্যাঁ, এই কথা সবার কাছে ক্লিয়ার। জি স্যার। আবার দেখো তোমরা ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, আমাকে বলো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17 না? কিসে? ক্লোরিন। 17। হ্যাঁ, 17। এখন তুমি ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকবে, সর্বোচ্চ 2টা, নাকি এর বেশি তুমি বসাইতে পারবে দুইটা। না। পরে কক্ষপথে থাকবে হচ্ছে 8টা, 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, পরে কক্ষপথ থাকবে, আর কয়টা বাকি আছে, 7টা নাকি, 1, 7টা। 2, 3, 4, 5, 6, 7। এখন দেখো 3 নম্বর কক্ষপথে আমার সর্বোচ্চ কয়টা থাকতে পারতো, 18টা নাকি। 18টা। জি স্যার। কিন্তু সে 18টা এখন নাই, কয়টা আছে, 7টা আছে। তার মানে সে দেখো, সে তার যদি আরো সে 11টা ইলেকট্রন সামহাও কোনো জায়গাতে গ্রহণ করতে পারতো, কয়টা, 11টা নাকি, তাহলে আমার কয়টা হইতো, 18টা হইতো নাকি। জি স্যার। অথবা তুমি আরেকটা কাজ করতে পারতো, সেটা হচ্ছে এই 7টা ইলেকট্রন সে ত্যাগ করতে পারতো নাকি, ত্যাগ করতে পারতো না। জি স্যার। জি স্যার। আচ্ছা, 7টা ইলেকট্রন ত্যাগ করলে তখন কি হইতো, তার 2টা কক্ষপথ থাকতো, 2 নম্বর কক্ষপথে আমার 8টা ইলেকট্রন আমার হচ্ছে ম্যাচ করে যায় তখন। কিন্তু আরেকটা কাজ করতে পারতো সে, সে সে যদি বাহির থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, কয়টা গ্রহণ করে, একটা। একটা, তখন তার লাস্ট কক্ষপথে কয়টা থাকলো, 8টা। 8টা। এখন হ্যাঁ, এখন তোমরা বলতে পারো, স্যার আপনি তো বলছিলেন লাস্ট কক্ষপথে 18টা হলে সেটা হবে স্থিতিশীল, কিন্তু এখানে তো 8টা হচ্ছে। হ্যাঁ, এটা একটা কোশ্চিন সবার মনে আসছে না, আমার তো থাকার কথা 18টা, কিন্তু সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তার তো থাকবে 8টা। 8টা হলে তো আসলে হবে না, কিন্তু এই নিয়মটা তোমাদের বই নাই, তারপরে আমি বলি, যদি 8টাও থাকে 18টার বদলে, হ্যাঁ, যদি 8টাও থাকে 3 নম্বর কক্ষপথে, তারপরও সেটা হবে হচ্ছে স্থিতিশীল হবে আর কি। এটা সবাই লিখে রাখো, এটাই গতদিন বলছিলাম নোট করে রাখতে। 3 নম্বর কক্ষপথে 18টার বদলে যদি 8টা ইলেকট্রনও আমার থাকে সামহাউ, তাহলে সেটা কি হবে, স্থিতিশীল হবে আর কি। আমার কথা কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে দেখো, সে দুইভাবে সে হইতে পারতো স্থিতিশীল, একটা সে 7টা ইলেকট্রন বাইরে বের করে দিতে পারতো, অথবা সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারতো। তাহলে কোনটা সহজ, একটা গ্রহণ। একটা গ্রহণ করা সহজ। হ্যাঁ, তাহলে তার একটা গ্রহণ করলে, এখন দেখো তার তো ইলেকট্রন ছিল 17টা, একটা গ্রহণ করার পরে কতগুলো হইলো, 18টা নাকি। এখন তো তাকে আমি আর ক্লোরিন বলবো না, বলবো, কারণ কি, তার তো 17টা নাই, তার আছে 18টা। তাহলে আমি কি লিখবো, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন প্লাস। না, ক্লোরিন মাইনাস, মাইনাস। মাইনাস লিখবো, কারণ কি, মাইনাস। সে গ্রহণ করছে। ওকে,
জি স্যার। ওকে, তাহলে এটাও একটা আয়ন। হ্যাঁ, এখন আমি কি বলছিলাম, ইলেকট্রন যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সেটাও আয়নে পরিণত হয়, ইলেকট্রন ত্যাগ করলেও আয়নে পরিণত হয়। ওকে, তাহলে এর আগেরটা তো ছিল সোডিয়াম প্লাস, নাকি একটা ইলেকট্রন দান করে দিছে। এখন দান করে দিলে সেটাকে কি বলবো, ধনাত্মক বলবো না? মানে জি তুমি স্যার। তুমি তুমি ধরো যে কাউকে টাকা তুমি হচ্ছে ধার দিছো আর কি 1 টাকা, হ্যাঁ, তাহলে তুমি তো হচ্ছে মানে বড় থাকলা, তাই না? তাহলে তুমি ধনাত্মক। সোডিয়াম সেম ভাবে, সোডিয়াম সে কি করছে, একটা ইলেকট্রন সে দান করছে, হ্যাঁ, একটা ইলেকট্রন দান করছে, তখন সোডিয়াম হয়ে গেছে ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে আমরা কি বলি, আরেকটা নাম ছিল ক্যাটায়ন। ক্যাটায়ন। ক্যাটায়ন, ভেরি গুড, ক্যাটায়ন ছিল। আর ইলেকট্রন যেহেতু ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তখন ক্লোরিনকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক আয়ন, নাকি ঋণাত্মক আয়ন, বা বলি আমরা অ্যানায়ন। হ্যাঁ, অ্যানায়ন। জি স্যার। ওকে। এখন যদি সে কোনো একটা পরমাণু যদি 2টা ইলেকট্রন ত্যাগ করতো, তাহলে আমি লিখতাম হচ্ছে 2+, মাথায় দিতাম, নাকি? জি স্যার। আর 2টা ইলেকট্রন গ্রহণ করলে মাথায় দিতাম কত, 2-, নাকি? 2 মাইনাস। না, 2- না, -2 দিতাম আমরা। হ্যাঁ, এটা একটু কেয়ারফুলি দেখবো আমরা। আমরা 2- দেই না, আমরা -2 দেই আর কি। যেমন কোনো একটা পরমাণু মনে করো নাম হচ্ছে এক্স, সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, গ্রহণ করছে, তাহলে লিখবে x2-, -2 আর কি। -2 লিখবো না 2- লিখবো? ও না, 2- লিখবো, 2- লিখবো। হ্যাঁ, অথবা তুমি এটা দিতে পারো, 2টা মাইনাস দিতে পারো, এইভাবে 2টা মাইনাস। ওকে, আমার কথা বুঝছো? স্যার। জি স্যার। ওকে, এখন আমি এখন এটা লিখবো কিভাবে, হ্যাঁ, এখন লিখবো কিভাবে, এখন দেখি। মনে করো সোডিয়াম হচ্ছে ইলেকট্রন দান করছে, হ্যাঁ, ইলেকট্রনকে আমরা লিখি ই দ্বারা। আর আরেকটা জিনিস একটু বলে নিই, এটা আমি ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের বই একটা দেখবা কথা আছে যে প্রত্যেকটা পরমাণু হচ্ছে তোমার কি বলে, আধান নিরপেক্ষ। একটা কথা কি পড়ছিলা পড়ার মধ্যে? জি স্যার। একটা কথা আছে, সেটা হচ্ছে আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ। এখন এই জিনিসটা একটু বুঝাই, আধান জিনিসটা কি, হ্যাঁ, এটা একটু আমরা খুব সুন্দর করে একটু বুঝাই আধান। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, বস্তুর ভর, হ্যাঁ, ভর, আমি যেমন বলি কোনো একটা বস্তুর ভর 10 কেজি, এটা বলি না আমরা? জি স্যার। এখন এই যে বস্তুর ভর, এই জিনিসটা আসলে কি, আমাকে একটু বলো তো, কেউ কি বলতে পারবা? স্যার আমি বলি। হ্যাঁ, বলো। স্যার এই বস্তুটার মধ্যে কতটুকু অণু পরমাণু আছে ভর দ্বারা এটা বোঝায়। হ্যাঁ, এটা বুঝাই, এটা এটা একটা ভেরি গুড অ্যান্সার, এটা বুঝাই। কিন্তু এখানে আমি অন্য একটা অ্যান্সার শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে ভর হচ্ছে একটা বস্তুর বৈশিষ্ট্য। কি আমার? বস্তুর বৈশিষ্ট্য। এখন কি টাইপের বস্তুর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য। আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখো কি টাইপের বৈশিষ্ট্য, যেমন ধরো যে একটা বস্তুর ভর কম, হ্যাঁ, একটা বস্তুর ভর অনেক বেশি। এখন তুমি তাকে দুটাকে ধাক্কা দিলা, এখন কোনটা বেশি দূর যাবে? তুমি নর্মাল কমন সেন্স থেকে, তুমি কমন সেন্স থেকে বলো, নর্মাল মনে করো তোমাদের বাসায় একটা ধরো যে কলম, হ্যাঁ, আবার ধরো যে তোমার হচ্ছে ভারী কি একটা আছে, মনে করো টেলিভিশন, তুমি দুটাকে ধাক্কা দিলা, কোনটা সামনের দিকে যাবে, কোনটা যাবে না? কলম যাবে। কলম যাবে। যাবে। তাহলে টেলিভিশন যাবে না, কারণ কি দেখো কলমের ভর তো অনেক কম, নাকি টেলিভিশনের চেয়ে কম না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু কলমের ভর কম এবং কলম মানে বেশি দূর যাচ্ছে বল প্রয়োগ করার ফলে, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে বস্তুর ভর হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেখানে সে মানে এটা এটা তোমার হচ্ছে তোমার বলে দেয় যে বস্তুটা বল প্রয়োগ করলে কত দূর যাবে, এটা বলে দেয়, নাকি? এভাবে বলতে পারি না আমরা একটু, যেমন যার ভর বেশি সে কম দূর যাবে, আর যার ভর কম সে বেশি দূর যাবে। তাহলে আমরা কি বলতে পারি, এটা তো ভর কম বেশির জন্যই হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো যে বস্তুর ভর বেশি সেটা কম কম দূরে যাবে, আর যে বস্তুর ভর কম সেটা বেশি দূরে যাবে। তাহলে আমরা কীভাবে চিন্তা করতে পারি জিনিসটা, বস্তুর ভর কী 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 রকম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটা বস্তুকে ধাক্কা দিলে সেটা সামনের দিকে মানে কত দূর যাবে, এর নির্ভর করবে ভরের উপরে, নাকি?
এই কথাটা বুঝছো সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। হ্যাঁ, সেম ভাবে আধানও একটা হচ্ছে বস্তুর বৈশিষ্ট্য। আধানটা কি? এটা পরমাণুর বৈশিষ্ট্য আর কি। এখন এটা একটু বলে দেই যে আমার হচ্ছে প্রোটনগুলো, প্রোটনের আধানকে বলি ধনাত্মক আধান। কি আধান বলি? ধনাত্মক আধান। এটা একটু ভালো করে একটু শিখো আর কি, এটা পরে কাজে দিবে, আমাদের পরের চ্যাপ্টারে আমাদের লাগবে। এটা হচ্ছে ধনাত্মক আধান, হ্যাঁ। আর ইলেকট্রনের আধানকে আমরা বলবো ঋণাত্মক আধান। কি বলবো? ঋণাত্মক আধান। এখন আমাকে বলো, তোমরা নিজেরাই বলো, আমি বলবো না। সেটা হচ্ছে কোন একটা, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, হ্যাঁ। মানে কি? আমার সোডিয়ামে প্রোটন থাকবে 11টা, ইলেকট্রন থাকবে 11টা, নাকি? তাহলে এই যে সোডিয়াম পরমাণুতে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের মান সমান না? জি স্যার। কারণ কি 11টা তোমার 11টা ধনাত্মক, 11টা প্রোটন আছে মানে কি 11টা ধনাত্মক আধান আছে, আর 11টা ইলেকট্রন আছে মানে কি 11টা ঋণাত্মক আধান আছে। এখন দুটো যদি যোগ করো তুমি, ঋণাত্মক আধান আছে। হ্যাঁ, যখন দুটো যোগ করবা তাহলে কি হবে? মোট আধান কি হবে? এখন 0 হবে না? জি স্যার। মোট আধান আমার 0। এখন তুমি চিন্তা করো, মনে করো সোডিয়ামে একটা ইলেকট্রন সে দান করে ফেললো। কি করে ফেললো? দান করে ফেললো। তাহলে এখন সোডিয়ামের কতগুলো প্রোটন থাকবে? 11টা, নাকি? প্রোটন তো আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে? প্রোটন তো থাকবে নিউক্লিয়াসে। এখন ইলেকট্রন সে কি হবে? ইলেকট্রন এখন আর 11টা নেই, কয়টা থাকবে? 10টা থাকবে, নাকি? জি স্যার। তাহলে এখন যদি তোমার, এখন বলো তো ধনাত্মক আধানের পরিমাণ বেশি না ঋণাত্মক আধানের পরিমাণ বেশি? ধনাত্মক আধানের পরিমাণ বেশি, হ্যাঁ। তাহলে এই সোডিয়ামটাকে আমরা কি বলবো? তার আধান কি আমার? এই সোডিয়াম প্লাস এই যে আয়নটা, তার মোট আধান কি হবে? ধনাত্মক আধান হবে, নাকি? কারণ কি? না বুঝলে আবার বলো, আবার আমি বলবো। মোট আধান 0 কিভাবে হলো? এখন মনে করো তুমি 11 টাকা ইনকাম করছো, বুঝছো? যে কোশ্চেন করছো তাকে বলতেছো। মনে করো তুমি 11 টাকা তোমারে হচ্ছে আম্মু দিছে, হ্যাঁ। তুমি 11 টাকার তুমি হচ্ছে যে বার্গার খাইছো, তাহলে তোমার কাছে কয় টাকা থাকলো? 0 টাকা। তাহলে এইভাবে চিন্তা করো, তোমার ধনাত্মক আধান আছে 11টা, ঋণাত্মক আধান আছে 11টা, যোগ করলে কত হবে? 0। এটাই তো আমি লিখছি, মোট আধান 0 হবে না? এখন মনে করো তোমার আম্মু তোমার 11 টাকা দিছে, তুমি 10 টাকার খাইছো, 1 টাকা তোমার কাছে এক্সট্রা থাকবে না? তাহলে তুমি তো এখন অনেক রিচ, তুমি তো অনেক রিচ হয়ে গেলা। এখন তাহলে তোমাকে আমরা কি বলবো? তুমি ধনাত্মক। তাহলে বুঝছো? এখন সোডিয়াম যখন ইলেকট্রন দান করবে তখন সেটা কি হবে? তার প্রোটন তো তোমার 11টাই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। তার ইলেকট্রন থাকবে কয়টা? একটা কমে গেছে। তাহলে এখন তো যেহেতু প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক আধান, তাহলে আমার কি হবে? তার ধনাত্মক আধানের পরিমাণটা বেশি হচ্ছে না এখন একটু? এখন বুঝছো? ওকে, ভেরি গুড। এখন মনে করো এই ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করো, ক্লোরিন হচ্ছে তার ছিল হচ্ছে 17টা পারমাণবিক সংখ্যা 17, হ্যাঁ। তার মানে কি তার কয়টা প্রোটন থাকবে? 17টা, নাকি? ইলেকট্রন থাকবে কয়টা? 17টা, নাকি? 17টা। তাহলে ধনাত্মক আধানের পরিমাণ 17, ঋণাত্মক আধানের পরিমাণও 17, নাকি? তাহলে এখন যদি মোট মোট আধান কি হবে? 0। এখন মনে করো এই ক্লোরিনটা হচ্ছে তোমার স্টেবল হওয়ার জন্য তোমার একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, একটু আগে যে আমরা দেখলাম। তাহলে এখন তার কয়টা আছে? ইলেকট্রন কয়টা আছে? 18টা, নাকি? আর জি স্যার। প্রোটন কয়টা? 17টা। এখন বলো এই ক্লোরিন মাইনাস বা এই ঋণাত্মক আয়নে তোমার হচ্ছে এটা আধানটা কি হবে? ধনাত্মক না ঋণাত্মক? মোট আধান ঋণাত্মক। ঋণাত্মক। কারণ কি? ইলেকট্রনটা বেশি। মনে করো তুমি তোমার আম্মু 11 টাকা, তোমার আম্মু 17 টাকা দিয়েছে, তুমি তোমার বসে 17 টাকার হচ্ছে বার্গার খাইতে, তুমি 17 টাকা বার্গার খাইছো, আবার পরে দোকান থেকে বের হয়ে তোমার বান্ধবীর কাছে 1 টাকা নিয়ে তুমি একটা আলপিন চকলেট খাইছো, হ্যাঁ। তাহলে তুমি 1 টাকা ঋণে থাকলে না? তাহলে তুমি তো ঋণাত্মক হয়ে গেলা, বুঝছো? এখন বুঝছো?
ওকে, বুঝেছি। তাহলে আমরা এখন তাহলে কি শিখে ফেললাম, যে এই যে তোমার হচ্ছে নর্মালি যদি যখন একটা পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণ করবে না, তখন সেই পরমাণুকে আমরা বলবো হচ্ছে আধান নিরপেক্ষ। কি বলবো? আধান নিরপেক্ষ। কেন আধান নিরপেক্ষ বলবো? কারণ হচ্ছে তার ভেতরে মোট ধনাত্মক আধান আর মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান, নাকি? জি স্যার। ওকে, মোট জি, স্যার। ধনাত্মক আধান ইকুয়াল হবে হচ্ছে, আচ্ছা, ধনাত্মক আধান হবে হচ্ছে ঋণাত্মক আধানের সমান, ঋণাত্মক আধানের সমান। সো আমরা তাকে বলতেছি হচ্ছে আধান নিরপেক্ষ। ওকে, জি স্যার। এখন জি স্যার। যদি যখন ইলেকট্রন দান করে ফেলবে, যদি ইলেকট্রন দান করা মানে কি ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হবে, নাকি? ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন কখন হবে? যখন ইলেকট্রন দান করে ফেলবে। ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। এখন ক্যাটায়নের আধান কি হবে? ক্যাটায়নের মোট আধান কি হবে তখন? ইলেকট্রন দান করে ফেলছে তখন তাহলে মোট আধান কত হবে? ধনাত্মক হবে না মোট আধান? একটা ইলেকট্রন দান করে ফেলছে, জি স্যার। তাহলে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন, ক্যাটায়নের মোট আধান কি হবে? এটা হবে, তখন সে আর আধান নিরপেক্ষ থাকবে না, তখন সে হবে ধনাত্মক আধানে, ধনাত্মক আধান, ধনাত্মক আধান। আবার তাহলে অ্যানায়ন বা ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি হবে? ঋণাত্মক আধান। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যানায়ন, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নের মোট আধানটা কি হবে তখন? ঋণাত্মক, নাকি? জি স্যার। অ্যানায়নের হবে হচ্ছে মোট আধান, অ্যানায়নের মোট আধানটা হবে হচ্ছে ঋণাত্মক। ভেরি গুড। হ্যাঁ, এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই যে, হ্যাঁ আমি একটা কোশ্চেন করি, তোমরা একটু কমন সেন্স থেকে অ্যান্সার দিবা। হ্যাঁ, এখন আমাদের এই দুনিয়াতে বা এই পৃথিবীতে কতগুলো যৌগ আছে তুমি কি কখনো গুণে শেষ করে ফেলতে পারবা? না না স্যার। স্যার। কিন্তু মৌলিক পদার্থর তো হচ্ছে মানে তোমার সংখ্যা তোমার সমান, মানে সংখ্যা সমান বলতেছি আর কি, সরি, সেটা হচ্ছে সংখ্যা লিমিটেড। যেমন মৌলিক পদার্থ তোমার থাকে মনে হয় দুনিয়াতে এখন আছে 118টা, এরকম আর কি, 17টা কিংবা 18টা, একটু চেক করে নিবা তোমরা একটু। এটা হচ্ছে 118। 118টা। হ্যাঁ, ওকে, ভেরি গুড, তাহলে আমি হচ্ছে ঠিক বলেছিলাম 118টা। হ্যাঁ, তাহলে এখন তাহলে বলো, এই যে তোমাকে দুনিয়াতে যে অসংখ্য অসংখ্য তোমার যৌগ আছে, এই যৌগগুলো কিভাবে তৈরি হয়েছে? মৌলিক পদার্থ দ্বারা। হ্যাঁ, তাহলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ দ্বারা আমাদের কি হয়েছে? অসংখ্য যৌগ আমাদের তৈরি হয়েছে, নাকি? জি স্যার। এখন এখন কখন তোমার কখন দুইটা মৌল মিলে যৌগ তৈরি হবে আমি বলি। তো যৌগ তৈরির প্রথম স্টেপ হচ্ছে যে, যৌগ তৈরির যৌগ তৈরির একটা একটা স্টেপ হচ্ছে যে, যৌগ তৈরি কখন হবে? তোমার একটা পরমাণু হচ্ছে ইলেকট্রন দান করবে, আরেকটা পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। হ্যাঁ, একটু এক্সাম্পল দিই, যেমন আমাদের যে খাবার লবণকে একটা সংকেত আছে, নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি আছে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে বলি আমরা হচ্ছে খাবার লবণ আর কি। হ্যাঁ, মানে খাদ্য লবণ, স্যার। বুঝছো? খাবার লবণ। হ্যাঁ, খাবার লবণ। এখন এই সোডিয়াম ক্লোরাইডটা কেমনে গঠন হয়েছে দেখো। সোডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা 11 আর ক্লোরিনের হচ্ছে আমার 17, নাকি? তাহলে এখন আমি শুধু লাস্ট কক্ষপথ আঁকাইলাম। হ্যাঁ, মনে করো সোডিয়ামের লাস্ট কক্ষপথ আঁকাইলাম, ভেতরের দুইটা আঁকাইলাম না। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? একটা, নাকি? একটি। একটি। আর ক্লোরিনের লাস্ট কক্ষপথে কয়টা থাকবে? 7টা, নাকি? 7টা। 1 2 3 4 5 6 7। এখন দেখো, সোডিয়াম যদি তোমার স্ট্যাবলে আসতে চায়, মানে লাস্ট কক্ষপথে আটটা রাখতে চাই, সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, একটা ইলেকট্রন। আবার ক্লোরিন যদি স্ট্যাবল হইতে চাই, ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, নাকি? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডটা কেমনে গঠন হয়েছে? যে মিউট করো প্লিজ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তাহলে দেখো, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে আর ক্লোরিন যদি সেই ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সোডিয়ামও স্ট্যাবল হইতেছে, ক্লোরিনও স্ট্যাবল হইতেছে, নাকি?
জি স্যার। ওকে, তাহলে এইভাবে তোমার সোডিয়াম ক্লোরাইডটা তোমার হচ্ছে গঠন হয়। তাহলে আমরা লিখবো কিভাবে? আমার যেহেতু সোডিয়াম ত্যাগ করছে, তাহলে সোডিয়াম লিখবো হচ্ছে সোডিয়াম প্লাস হয়ে গেছে নাকি, সোডিয়াম থেকে প্লাস হয়ে গেছে না? জি স্যার। এখন এখানে একটা ব্যাপার, তোমার লিখবা কিভাবে? তোমাদের কাছে মনে হয়েছে আমরা যদি এইভাবে লিখতে পারতাম সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন, তখন তো সোডিয়াম প্লাস হয়েছে নাকি, এরকম হবে না? কিন্তু আমরা আমরা যেটা করি, এই ধনাত্মক আয়নের ক্ষেত্রে তোমরা এই পাশে লিখে না, এই মাইনাসটা ওই পাশে নিয়ে যা প্লাস করে দেই। হ্যাঁ, এখানে একই কথা তো নাকি, সেম কথা না? জি স্যার। তুমি এই পাশে মাইনাস ওই পাশে গেলে তো প্লাসই হবে নাকি, হবে কি হবে না? জি স্যার। এখন যেহেতু আমি একটু আগে আরেকটা জিনিস বলছিলাম যে ইলেকট্রনের আধান কি ঋণাত্মক না, জি স্যার। তাহলে তার উপরে একটা মাইনাস দিব আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো একটু বলি। আমরা লিখবো হচ্ছে যে সোডিয়াম কিসে হইলো তোমার, সোডিয়াম প্লাস কখন হবে? যখন একটা ইলেকট্রন দান করবে, সেটা আমি এই পার না লিখে ওই পার লিখবো প্লাস আকারে। আর ক্লোরিন কি করছে? ক্লোরিন তোমার একটা ইলেকট্রন গ্রহণ করছে, করে কি হয়েছে? ক্লোরিন মাইনাস। এখন তুমি যখন যোগ করবা, দেখো সেটা হচ্ছে তোমার এই ইলেকট্রন কাটাকাটি চলে যাবে না? জি স্যার। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন, তাহলে তোমার কিভাবে তৈরি হয়েছে? সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, অথবা আমরা লিখি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এভাবে লিখি। এখন আমাকে একটু জিনিস বলো, তোমার মনে হয় এটা একটু বুঝো নাই যে এই ইলেকট্রন কেমনে কাটাকাটি গেছে। আমি এই ইলেকট্রনটা এই পাশে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন হয়ে গেছে সোডিয়াম প্লাস। শব্দ হচ্ছে। এই সাউন্ড কে করতেছো? আপনার কথা কিছু বুঝি না তো, শব্দ হইতেছে। আমার এখানে শব্দ হচ্ছে না। এখন এখন কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে আমি এটা এই পাশে লিখলাম। হ্যাঁ, এখন তাহলে ক্লোরিন, তোমার ক্লোরিন কি হবে? ক্লোরিন তোমার একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে হয়ে গেছে ক্লোরিন মাইনাস। এখন তুমি যোগ করো, তাহলে কি হবে? একটা ইলেকট্রন কাটাকাটি যাবে না? এখানে থাকবে সোডিয়াম প্লাস ক্লোরিন। তুমি লিখতে পারো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, অথবা তুমি লিখতে পারো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন ক্লিয়ার? সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠন হয়েছে তোমরা এখন বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখে ফেললাম? যে আধান কাকে বলে, ধনাত্মক আধান বা ঋণাত্মক, আচ্ছা আয়ন কাকে বলে, ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন কাকে বলে শিখে ফেললাম। তারপরে আমরা কখন তাকে আমরা হচ্ছে ক্যাটায়ন বলবো, কখন অ্যানায়ন বলবো, কখন আধান নিরপেক্ষ বলবো, কখন আধান নিরপেক্ষ বলবো না। তারপরে হচ্ছে এই আয়নগুলোকে কিভাবে লিখবো আমরা, মানে প্লাস আকারে লিখবো না মাইনাস আকারে লিখবো। তারপরে একটা যৌগ কিভাবে গঠিত হয়, সেই জিনিসপত্রগুলো আমরা শিখে ফেললাম। হ্যাঁ, তাহলে আমাদের এই চ্যাপ্টার হচ্ছে অফিসিয়ালি শেষ। তোমরা হচ্ছে অনুশীলনটা করার ট্রাই করবে। হ্যাঁ, এই যে শূন্যস্থান পূরণ থেকে শুরু করে যেগুলো সৃজনশীল আছে তোমার, এগুলো ফিল আপ করে ফেলবা। HW হচ্ছে আমি বলি তোমাদের ওই 63-64 পেজ আর কি, এই দুইটা তোমার MCQ সহ কোশ্চিন সহ সৃজনশীল, এগুলো হচ্ছে HW। হ্যাঁ, তোমার আগের একটা HW ছিল, সবই করে আমি কিন্তু সবই স্কুল খোলার পরে দেখবো, অথবা তোমাদের বলবো পাঠাইতে আর কি। হ্যাঁ, আপাতত তোমরা এগুলো খাতায় করে রাখো। ওকে, স্যার একটু আবার বলবেন চেষ্টা করছি। আমি হচ্ছে 63 এবং 64 পেজ তোমাদের বইয়ের আর কি, এই দুটা পেজ তোমার হচ্ছে হোমওয়ার্ক আর কি, HW। অনুশীলনী পুরোটা? হ্যাঁ হ্যাঁ, অনুশীলনী MCQ সহ সৃজনশীল সহ সবই তোমার HW। না পারলে আমি নেক্সট ক্লাসে করে দেব। হ্যাঁ মানে স্যার লিখতে হবে? হ্যাঁ, খাতায় সবাই সুন্দর করে লিখবে আর কি, MCQ লেখার দরকার নাই, তোমাদের সৃজনশীলটা শুধু তোমরা করবা, মানে সুন্দর করে খাতায় লিখে। আর এখানে যে প্রশ্ন, ওকে স্যার। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে না, এগুলো করবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার আমার কথা? জি স্যার।
তাহলে এগুলো তোমরা, আমি এখন হয়তো বা নিতে পারবো না, কিন্তু আমি কিন্তু স্কুল খোলা খুলে দেবে কিন্তু 30 তারিখ থেকে, তোমরা হয়তো বা শুনছো স্কুল খোলার পর কিন্তু আমি কিন্তু স্কুল খোলার পরে নিবো আর কি। এই কথা কে বলতেছে? ওকে, এগুলো আমি কিন্তু দেখবো সবার কাছ থেকে। আগের একটা হোমওয়ার্ক ছিল তোমাদের, মনে আছে কিনা আমি জানি না, ওই যে শখটা ফিল আপ করা আর কি। হ্যাঁ, আর আমি শুধু বইয়ের না, আরো কয়েকটা সৃজনশীল করাবো তোমাদের, আগে যেমন পরীক্ষায় যেগুলো আসছিল সেগুলো করাবো। তো নেক্সট, আচ্ছা উফ, কথা কে, আচ্ছা স্যার আপনি মোট হ্যালো হ্যাঁ বলো। আচ্ছা স্যার আপনি মোট কয়টা হোমওয়ার্ক দিয়েছেন? আমি এর আগে হোমওয়ার্ক দিয়েছি হচ্ছে, বইয়ের ভেতরে একটা শখ ছিল, সে শখটা হচ্ছে ফিল আপ করতে বলছিলাম ওইটা। আর পৃষ্ঠা কত? পৃষ্ঠা, ইলেকট্রন বিন্যাস 61। এটা কত ছিল পৃষ্ঠা একটু বলো তো তাকে। স্যার 61। 61 না? হ্যাঁ 61। হ্যাঁ এটা। আর আজকে এই কয়টা দিলাম, এগুলো সবগুলো সুন্দর করে খাতায় করে রাখবা, আমি কিন্তু দেখবো পরে। হ্যাঁ, ওকে স্যার এই দুটো হোমওয়ার্ক ওকে স্যার। ওকে। আগে